হাই, আমি নীলাঞ্জনা। ইন্ডিকার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা শ্যুট করেছিলাম প্রায় 6 মাস আগে, সেপ্টেম্বর মাসে। তখন ছোট ছোট কিছু শর্টস ভিডিও দিয়েছিলাম, কিন্তু বড় ভিডিওটা দেওয়া হয়নি। জানি না কেন বড় ভিডিও এডিট করতে আমার ভীষণ আলসেমি লাগে, তো সেই কারণে ডিলে হতে হতে এই অবধি এসেছে। এই ভিডিওটাতে আমি প্রথমবার বানিয়েছি হোমমেড ক্লে, আর অবশ্যই ইউটিউব দেখেই। তবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিও দেখে এই সুগার ক্যাফে চার্মসের ভিডিওটা আমার বেস্ট লেগেছে, তাই আমি ওটাই ফলো করছি। তবে উপকরণগুলোর একটু এদিক ওদিক করা আছে। হোমমেড ক্লের ভিডিও যেহেতু আপনারা আগেও অনেক দেখেছেন, তো এই ভিডিওটাতে নতুন কিছু নেই। তবে প্রথমবার ক্লে বানাতে গিয়ে কী কী প্রবলেম আপনারা ফেস করতে পারেন এবং জিনিসটা কেমন হয় সেটা আপনারা দেখে নিতে পারেন, কারণ এর আগে আমি কখনোই ক্লে বানাইনি, আজকেই প্রথম। ভিডিওটা শুরু করার আগে বলিনি, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করতে ভুলবেন না। হ্যাঁ, আমি কিন্তু ইনস্টাগ্রামেও আছি, তো সেখানেও ফলো করতে পারেন। প্রথমেই লাগবে এমআর গ্লু, কর্নফ্লাওয়ার, ভিনিগার আর যে কোনো ধরনের কালারলেস তেল। আমি এখানে নারকেল তেল নিয়েছি। তো সবার প্রথমে একটা ননস্টিকের পাত্র নিয়ে নেব। এরপর একটা কাপে আটাটা মেপে নেব। এই টাইপের মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো বাটি আপনারা মেপে নিতে পারেন। পরিমাণটা হচ্ছে যতটুকু আটা ততটুকুই কর্নফ্লাওয়ার। তবে প্রত্যেকটা ভিডিওতে এমআর গ্লুর কথাই কেন বলা হয় সেটা আমি ঠিক জানি না। ইচ্ছে আছে অন্য একটা হোয়াইট গ্লু ব্যবহার করে দেখব তাতে ক্লে বানানো যায় কিনা। এইবারে আমি ওই কাপটার যে মাপে আমি গ্লুটা নিয়েছিলাম সেই একই মাপে নিচ্ছি অ্যারারুট। এই জায়গাতে কর্নফ্লাওয়ার দেওয়ার কথা বলা ছিল, তবে বাজারে যে কর্নফ্লাওয়ারটা আমরা কিনে আনি আর অ্যারারুটটা দুটোর কাজ কিন্তু প্রায় একই রান্নার ক্ষেত্রে, তাই আমি ভাবলাম এটা দিয়ে ট্রাই করে দেখা যাক কাজটা হয় কিনা। মূলত অ্যারারুটের থেকে কর্নফ্লাওয়ারের দামটা অনেকটাই বেশি, সেই কারণে এটা ইউজ করেছিলাম। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যতটুকু গ্লু নিয়েছিলাম ঠিক ততটুকুই অ্যারারুট নিয়েছি। আর কাপটাকে ঝাঁকিয়ে একটু দেখে নেব যে ভেতরে বাতাস যেন না থাকে, তাহলে কিন্তু অ্যারারুটের পরিমাণটা কমে যাবে। এবারে এই দুটো জিনিসকে বেশ ভালো করে মিক্স করে নেব। একটু সময় নিয়েই মিক্স করতে হবে যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ভিনিগার আর 1 চামচ নারকেল তেল। এর শর্ট ভিডিওটাতে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে এই জায়গাতে ভিনিগার না দিলে কি হবে। ভিনিগারটা মেইনলি মেশানো হয় প্রিজারভেটিভ হিসেবে। যেহেতু ক্লেটাকে বানিয়ে বেশ কয়েকদিন রেস্টে রাখতে হয়, তারপর কাজ শুরু করতে হয়, তাই ক্লেটাকে একটা এয়ারটাইট কন্টেনারে রাখা হয়, অর্থাৎ কন্টেনারের মধ্যে একটা স্যাঁতসেঁতে পরিবেশ থাকে। এই পরিবেশে ফাঙ্গাস লাগাটা কিন্তু খুব অবাক করা বিষয় নয়, লাগতেই পারে। তো সেটা যাতে না হয় সেই কারণেই মেইনলি ভিনিগারটা দেওয়া হয়। এই মিশ্রণটার থিকনেস হবে ঠিক এরকম, মানে চামচ দিয়ে গোল গোল করা যাবে, তাহলেই বুঝতে হবে মিশ্রণটা ঠিকঠাক আছে। এবারে এটাকে একেবারে লো হিটে জাল দিতে হবে। তবে আমি এই জায়গাটায় সাদা রং দিতে ভুলে গেছিলাম। সাদা রংটা দিলে নাকি ক্লেটাতে হলুদ ভাব আসে না, তাই আমিও এর সাথে মিক্স করে নিয়েছিলাম। আর যদি আপনার বাড়িতে ট্রাই করতে চান তো সাদা রংটা ওই ভিনিগার আর নারকেল তেলটা যখন দিলাম তখনই দিয়ে দেবেন। তারপর ভালো করে মিক্স করে ওভেন, গ্যাস অথবা আমার মতন ইন্ডাকশনে দিতে পারেন। অরিজিনাল রেসিপিতে তো মাইক্রো ওভেনের কথা বলা ছিল, কিন্তু আমার কাছে নেই, তাই আমি ইন্ডাকশনে করছি। আর ক্লেটা করতে করতে একটা কথা আমার মনে হয়েছে, যেহেতু আমি রান্না বান্না করি তো গ্যাসের তাপ সম্পর্কে আমার একটা ধারণা হয়ে গেছে, তাই গ্যাসের তাপেও কিন্তু এটা করা সম্ভব। শুধুমাত্র একেবারে ছোট ওভেনটাতে একেবারে লোতে রাখতে হবে গ্যাসটা। বেশ অনেকটা সময় লাগবে কাজটা করতে, তাই দেরি হয়ে যাচ্ছে বলে গ্যাস অথবা ইন্ডাকশন কোনোটাই জোরে দেওয়া যাবে না। জোরে দিলেই কিন্তু দানা দানা মতন হয়ে উঠবে, যেটা পরে আর মিক্সড হবে না। এই জায়গাটাতে আমি অনেকবার চেক করেছি। আসলে ক্লেটা রেডি হয়ে গেলে এইভাবে হাতের ওপরে নিলে ওটা আর হাতের সাথে লেগে আসে না, বরঞ্চ যদি হাতে কিছুটা লেগেও থাকে সেটা কিন্তু উঠে আসে। তবে আমি কিন্তু ভয়তে এভাবেই নামিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু প্রথমবার করছিলাম বারবার মনে হচ্ছিল যে এটা হয়তো শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলে তো আর এটা দিয়ে কাজ হবে না। যাই হোক, এই কাজটা করতে গিয়ে আমার শখের কাঠের চামচটা ভেঙে গেছে, কিন্তু এর জন্য 2 মিনিট বসে একটু মন খারাপ করারও সময় নেই, কারণ মিশ্রণটা গরম থাকা অবস্থায় আরো কিছুটা কর্নফ্লাওয়ার অথবা অ্যারারুট দিয়ে ওটাকে মেখে নিতে হবে। আর হ্যাঁ, ক্লেতে হাত দেওয়ার আগে কিন্তু অবশ্যই তেল বা বডি লোশন, ময়শ্চারাইজার যা পান হাতে দিয়ে নেবেন, না হলে এই ক্লেটা আপনার হাতের সাথে এমনভাবে আটকাবে কিছুতেই উঠতে চাইবে না। এর শর্ট ভিডিওটাতে আরো একটা প্রশ্ন বেশ কমন ছিল, নন স্টিকের পাত্র না হলে কি ক্লে হবে না? হ্যাঁ, ক্লে হবে। পাত্রের সাথে ক্লে বানানোর সরাসরি কোনো সংযোগ নেই, তবে ননস্টিকের পাত্রগুলো যেহেতু একটু মোটা হয় এতে তাপটা সব দিকে সমানভাবে পড়ে। আর তাছাড়া এই মিশ্রণটা এমনিতে একটু স্টিকি টাইপের হয়, ননস্টিকের পাত্র থেকেই সম্পূর্ণটা ওঠানো সম্ভব হয় না, কিছুটা নষ্ট হয়ই। আর যদি অ্যালুমিনিয়াম বা অন্য কোনো পাত্র ব্যবহার করতে যান তো আমার মনে হয় সেখানে অর্ধেকের বেশি অংশটাই থেকে যাবে, মানে ওয়েস্টের পরিমাণটা অনেকটাই বাড়বে। একটু আগে দেখলেন ক্লেটা কিভাবে দড়ির মতন করে হয়ে যাচ্ছে। আমি সেই ক্লেটাকে নরম নামিয়েছিলাম, মনে আছে? মানে হাতে লেগে যাচ্ছিল তাও নামিয়ে ফেলেছিলাম। আর যদি 30টা সেকেন্ড রাখতাম তাহলে আর এই জিনিসটা হতো না। প্রসঙ্গত বলে রাখি, এই ক্লেটা কিন্তু সাংঘাতিক স্টিকি।
আমি কাজ করতে করতে ক্লের ওই ডোটাকে পাশের মেঝেতে রেখেছিলাম, টাইলসের মেঝেতে। তারপর ওটাকে তুলতে গিয়ে দেখি ওটা সম্পূর্ণ ওখানে লেগে রয়েছে। আমি অন্যদিন কাজ করার সময় যেরকম নর্মালি জল দিয়ে টেবিলটা মুছে নিই, ঠিক একইভাবে সেদিনও মুছে নিয়েছিলাম। তবে শুধু জল দিয়ে মোছার পরেও কিন্তু মেঝেতে ছোট্ট ছোট্ট ধূলিকণাগুলো থাকে। এই ক্লেটা সেই জিনিসগুলোকেও ছাড়েনি, সবটা নিজের মধ্যে ধারণ করে নিয়েছে। যাই হোক, ক্লেটা কিন্তু ভীষণই সফট, লাইট ওয়েট আর ফ্লাফি। এটা ঠিক হাতে নিয়ে না দেখলে বুঝতে পারবেন না ক্লেটা ঠিকঠাক হলো কিনা। এই টেস্টটা করলে বুঝতে পারবেন। মানে দুটো অংশকে দুদিকে টান দিলে জলের ফোঁটার মতন আকার নেবে। আমার ক্লেটা কিছুটা নরম ছিল, তাই জলের ড্রপের শেপটা কিছুটা নিচে নেমে যাচ্ছে। পারফেক্ট হলে কিন্তু ফিক্সড থাকতো। ক্লেটা ভালো করে মাখা হয়ে গেলে এর উপরে নারকেল তেল অথবা বডি লোশন মাখিয়ে রেখে দিতে হবে একটা এয়ারটাইট কন্টেইনারে। এয়ারটাইট রাখা কিন্তু মাস্ট, তাই কোনো রকম রিস্ক না নিয়ে একটা প্লাস্টিকের মধ্যে এটাকে ঢুকিয়ে ভালো করে মুড়িয়ে তারপর একটা এয়ারটাইট কন্টেনারে রেখেছি, যাতে কোনোভাবেই বাতাসের সংস্পর্শে না আসে। এই কথাটাও কিন্তু মেইন রেসিপিতে বলাই ছিল। একটা জিনিস এখানে আমি বলতে পারি, কাজটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জায়গাটা কিন্তু ক্লিন করে ফেলবে, কারণ ক্লেটা শক্ত হয়ে মেঝের সাথে আটকে গেলে সেটা তুলতে ভীষণ কষ্ট হবে। আর তাছাড়াও এই সমস্ত কাজ ফেলে রাখা মানে ঝামেলা বাড়ানো। ক্লেটাকে রেস্টে রাখার কথা বলা হয়েছিল, তাই আমি 24 ঘন্টা মতন রেস্ট দিয়ে তারপর কাজ শুরু করেছিলাম। ক্লের টেক্সচার কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়েছে। মানে আগে যেভাবে ওয়াটার ড্রপটা নিচের দিকে বেঁকে যাচ্ছিল, এখন অতটাও হচ্ছিল। তো যে পরিমাণ ক্লে নিয়ে আমি এখন কাজ করব সেটাকে রেখে বাকিটাকে আবারও একটু তেল দিয়ে প্যাকেটে মুড়ে আগের মতনই কন্টেনারে রেখে দেব। সেপ্টেম্বরের 20 তারিখে আমি ক্লেটা বানিয়েছিলাম, আর এটা হচ্ছে 21 তারিখ বিকেলের কাজ। ফার্স্টেই আমি এটা দিয়ে একটা ঝুমকো বানানোর চেষ্টা করেছিলাম। এর আগেও এই টাইপের যে টুলগুলো থাকে সেগুলো দিয়েই আমি ঝুমকো বানিয়েছি মল্ডিটের ক্লে দিয়ে, তাই এই ক্লের ক্ষেত্রেও আমি এটাই নিয়েছিলাম। প্রথমবার কাজ করার সময় এই ক্লের টেক্সচারটা আমার একেবারেই ভালো লাগেনি। যেহেতু আমি মল্ডিটের ক্লেতে অভ্যস্ত, তাই এই ক্লেটা কেন জানি না আমি অ্যাডজাস্ট করতেই পারছিলাম না। মাত্র এক পেয়ার ঝুমকো বানাতে গিয়ে আমাকে প্রায় 4-5 বার ট্রাই করতে হয়েছে। এর মেন কারণ হচ্ছে এটা খুবই নরম, আর দ্বিতীয়ত খুবই স্টিকি। তাই এই ক্লেতে ইউজ করার আগে টুলগুলোকে অবশ্যই ময়েশ্চারাইজ অথবা পাউডার লাগিয়ে নিতে হবে। প্রথমবারটা তো ঝুমকোটা বের করতেই পারিনি, তবে টুলটাকে ময়েশ্চারাইজ করে নেওয়ার পরে কিন্তু ঝুমকোটা বেরিয়ে এসেছিল, তবে শেপটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছিল। তাই আমি আর পরবর্তীতে ঝুমকোটাকে বের করিনি, এভাবে টুলের উপরে রেখেই 24 ঘন্টা শুকিয়ে নিয়েছিলাম। ক্লেটায় তাপের পরিমাণটা একটু কম ছিল বলে কিনা জানি না, তবে এর শেপটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছিল। মানে আমি যেভাবে বানিয়ে রাখছিলাম সেটা আস্তে আস্তে মনে হচ্ছিল শেপটা পাল্টে যাচ্ছে। ঝুমকোটা বানানোর পর আমি একটা কাঠগোলাপ বানিয়েছিলাম। ক্লেটা থেকে 5টা সমান টুকরো করে কেটে নিয়ে পাপড়ির শেপ দিয়ে পরপর বসিয়ে নিয়েছিলাম একটার উপরে আরেকটা। তারপরে প্রথমটার উপরে শেষটা এভাবে উঠিয়ে নিয়েছিলাম, আর তাতেই কিন্তু শেপটা চলে এসেছিল। তারপর ভেতরের সাইডটায় কিছুটা ডিটেলস দিয়েছিলাম। কাঠগোলাপের পাপড়িগুলো যেমন ভেতর দিকে একটু ওঠানো মতন থাকে সেই রকম। তবে কিছু সময় যেতে না যেতেই দেখলাম পুরো পাপড়িগুলো একেবারে সমান হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ময়দা দিয়ে লুচি বেললে যেরকম হয় অনেকটা সেরকম। তবে সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছিলাম এই জিনিসগুলো শুকাতে দিয়ে। এক তো প্রথম দিনের বানানো ঝুমকো বেসটা ইঁদুরে বা পাখিতে নিয়ে গেছে, দ্বিতীয় দিন আবার বানিয়েছিলাম। আর এই যে বিডস গুলো দেখছেন, এগুলোকে একটা আমি প্লেটের উপরে রেখেছিলাম শুকানোর জন্য, তো ওটা থেকে রংটাই তুলে নিয়ে এসেছে এটা। আর এই ঝুমকোটা 7 দিন শুকানোর পরেও দেখুন কিরকম বেন্ড হয়ে যাচ্ছে, ভাঙছে না তবে বেঁকে যাচ্ছে। যদিও আগের শেপে আবার ফিরে আসছে, তবুও ব্যাপারটা আমাকে ভাবিয়েছে। একটা জিনিস এখানে বলে দিই, এইগুলোকে শুকানোর জন্য নরম সিনথেটিকের একটা কাপড় নিলে ভালো হয়। মানে এমন হবে জিনিসগুলো ওইখানে আরামে থাকবে। আর হ্যাঁ, এটা কিন্তু শিরিষ কাগজ দিয়ে ঘষে প্লেনও করা যায়, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এত কষ্ট করে ঝুমকোগুলো বানানোর পর কি মাথায় চাপলো যে নেল পলিশ দিয়ে মার্বেল আর্ট করবো। এদিকে মার্বেল আর্ট আমি আগে কখনো করিনি, সুতরাং পুরোনো ওয়েস্ট যে নেল পলিশ গুলো ছিল সেইগুলো আমি ইউজ করলাম, এবং যথারীতি মার্বেল আর্টটা হলো না। উপরন্তু ঝুমকোগুলো যে 7-8 দিন ধরে শুকিয়েছিল সেগুলো এইভাবে গলে গলে যাচ্ছে। এটাকে আবারও আমার 2-3 দিন শুকিয়ে নিতে হয়েছিল। তবে একটা জিনিস শেখা গেল, এই হোমমেড ক্লেটা দিয়ে কিছু জিনিস বানালে কিন্তু সেগুলোকে জল থেকে বাঁচিয়ে চলতে হবে, আর না হলে আলাদা করে ওয়াটারপ্রুফিং করে নিতে হবে। মার্বেল আর্টটা হয়নি, তাই নেল পলিশ দিয়ে পুরোটা কালার করে নিয়েছিলাম। তবে প্রথমবার এই ক্লেটা ট্রাই করে আমার কয়েকটা প্রশ্ন মাথায় আসছে, যেমন মাত্র 20-25 টাকাতেই কিন্তু মল্ডিটের ক্লে পাওয়া যায়, এবং ওটা নিয়ে কাজ করাও খুব সহজ, আর জিনিসটাও খুব মজবুত হয়। আর এই হোমমেড ক্লেটা যে খুব একেবারেই সস্তায় হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। টোটাল হিসাব করলে দেখা যাবে ওই মল্ডিটের সমান সমানই প্রায় পড়ে গেছে। আবার এই ক্লেটা নিয়ে কাজ করতে গেলে অনেক রকম এক্সট্রা সাবধানতাও নিতে হয়। এসব নিয়ে নানা রকম নেগেটিভ চিন্তা ভাবনা চলছিল মাথায়। তখনই একজন ভিউয়ার্স আমাকে কমেন্টে জানালেন যে এই ক্লেটা সবচেয়ে ভালো হয় 7-8 দিন রেস্টে রেখে দিলে। আর আমিও তাই করলাম। বেশ কিছুদিন ওটাকে ওভাবেই এয়ারটাইট অবস্থায় রেখে দিয়েছিলাম, তারপর এই কাজটা করেছিলাম। এই কাজটা করতে গিয়ে এই ক্লের কয়েকটা পজিটিভ দিক আমার চোখে পড়ে। এক তো এটাকে কাজ করার আগেই ভালো করে কালার মিক্স করে নেওয়া যায়,
এবং কালার মিক্সিংটাও ভীষণ ইজি। একটু করে কালার দিয়ে এইভাবে টেনে টেনে মিক্স করে নিলেই ওটা হয়ে যায় এবং এটাতে অ্যাক্রিলিক বা ফেব্রিক কালার ইউজ করা যায়। ক্লে ক্রাফট বানাতে যে যে কালারগুলো প্রয়োজন হবে সেগুলো আগে থেকে এইভাবে মিক্স করে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তবে রাখার সময় কিন্তু প্রত্যেকটাকে এভাবে প্লাস্টিকে মুড়িয়ে এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে। এই কালার মিক্সিং এ আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, কালার মেশানো ক্লেটা আমার যেন মনে হয় অরিজিনাল ক্লে থেকে তাড়াতাড়ি শুকায়। শুকনো ক্লের উপরে রং করা থেকে রং করা ক্লে দিয়ে কাজ করলে দেখতে অনেক বেশি ভালো লাগে। এই কোল্ড পোর্সেলেন ক্লে নিয়ে কাজ করতে গিয়ে অনেকের ভিডিওতে আমি এরকম একটা গ্লাস শিট দেখেছি, যদিও ওগুলো গ্লাস শিট কিনা আমি জানি না, তবে এর উপরে রেখে ক্লের কাজ করলে ক্লেগুলো ওই কাঁচের মতন ওই জিনিসটার উপরে আটকে থাকে না। তাই আমি তো একটা কাঁচের টুকরো নিয়ে বসেছিলাম, প্রয়োজনটা মিটলো কিনা পরে বলছি। এই ক্লেটার উপরে না এইভাবে হাত বুলালেই প্লেন হয়ে যায়। আর তাছাড়াও এই যে ইয়ারবাডসে একটুখানি জল নিয়ে এক্সট্রা জলটা ফেলে দিয়ে ওপর নিয়ে হালকা হাতে বুলিয়ে নিলেও এর যে ক্র্যাকগুলো থাকে বা হাতের ছাপ সেইগুলো কিন্তু উঠে যায়। আমি যে প্রথমে ঝুমকোড়া বানানোর সময় বললাম না শিরিষ কাগজে ঘষে নেওয়া যায়, এক্ষেত্রে কিন্তু ঘষে নেওয়ার প্রয়োজনই হবে না, এমনিই প্লেন করে নেওয়া যাবে। আমি এর আগে কখনো কোনো কার্টুন বা মানুষের এরকম মডেল বানাইনি, তাই একটা ফেসের কিউটনেস আর গুরুগম্ভীর ব্যাপারটা যে এদের চোখ মুখের দূরত্বের উপর নির্ভর করে সেইটা আমি কখনো খেয়াল করিনি। এই হ্যালো কিটিটা বানানোর সময় প্রথম নোটিস করলাম চোখ দুটো কাছাকাছি আর নাকটার থেকে বেশ খানিকটা উপরে হয়, কিন্তু একটুখানি রাগি রাগি মনে হচ্ছিল। তারপরে জল, আঠা আর আরেকটুখানি ক্লে দিয়ে কোনো রকমের ব্যাপারটাকে ম্যানেজ করে চোখটাকে নিচু করে লাগিয়েছিলাম। এখন দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই ঠিকঠাক লাগছে। ক্লেটা বানানোর সময় বলেছিলাম না টেবিলের যত নোংরা সব ক্লের মধ্যে চলে এসেছে। কালার মেশানো জায়গাগুলোতে বোঝা না গেলেও ওর ফেসে কিন্তু পুরোই বোঝা যাচ্ছিল যে ছোট্ট ছোট্ট নোংরা রয়েছে। আর এই যে গ্লাস সিট ভেবেছিলাম এর উপরে লাগবে না, এমন ভাবেই লাগলো যে আমাকে ব্লেড দিয়ে এভাবে কেটে কেটে তুলতে হয়েছে। এই কাজটা বোধহয় আমি প্রায় একদিন পরে করেছিলাম, মানে কিটির ফেসটা উপর থেকে পুরো শক্ত হয়ে গেলে তারপর করেছিলাম। তবে ওই ম্যাগনেট সেট করা জায়গাটা কিন্তু অনেকটাই নরম ছিল সেই সময়। তবে 7-8 দিনের মধ্যে কিন্তু এটা ইটের মতন শক্ত হয়ে গেছে। আর এখন তো দেখে বোঝা যায় না যে এটা হাতে বানানো, চিনে মাটির মতন দেখায়। এটাকে 3টে ভাবে ব্যবহার করা যায়, ফ্রিজ ম্যাগনেট, পেপার ওয়েট আর ব্লেড হোল্ডার বা পেন নাইফ। গত মাসে সেই ক্লেটা ইউজ করেছিলাম এই মস্কুইটো র্যাকেট দিয়ে বানানো ক্রাফটটাতে। ক্লের কন্ডিশন দেখার আগে হাতটাকে আগে কন্ডিশনিং করে নিয়েছিলাম যাতে ক্লেটা হাতে না আটকায়। তবে ক্লের অবস্থা যা দেখলাম অনেকটাই শক্ত হয়ে গেছিল, তাই এটাকে কিছুটা নরম করার জন্য কিছুটা আঠা, কিছুটা তেল আরও সামান্য একটু জল ভালো করে মিশিয়ে নিতেই কিন্তু আবার আগের জায়গায় চলে এসেছিল। আর এই ক্লেটা নিয়ে কাজ করতেও আমার অনেকটা সুবিধা হয়েছে আগের থেকে, যেখানে সেখানে আটকে যাওয়ার ব্যাপারটাও হয়নি। আর শুকিয়েছেও খুব তাড়াতাড়ি, 2 দিনের মধ্যে পুরোটাই শুকিয়ে গেছে। সম্পূর্ণ নেগেটিভ একটা চিন্তা ভাবনা থেকে একটু একটু করে অনেকটাই পজিটিভ দিকে এসেছে আমার এই হোমমেড ক্লে নিয়ে চিন্তা ভাবনাগুলো। যেমন ধরুন এই ক্লেটা অনেকটা বানিয়ে স্টোর করে রাখা যায়, আর ওই ক্লেটায় 2-3 মাস আরামসে ব্যবহার করা যায়। এছাড়া এর কালার মিক্সিং এর ব্যাপারটা তো আগেই বললাম, আর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে সেটা হলো এর ফিনিশিংটা, শুকোনোর পর দারুণ লাগে দেখতে। আর এই ব্যাপারগুলো এখনো আমার মাথা থেকে যায়নি। প্রথমত এর স্টিকিনেস, জিনিসপত্র বানিয়ে যে কোনো সারফেসে শুকোতে দেওয়া যায় না, এর জন্য নরম আর সিল্কি কোনো সারফেস চাই। আর দ্বিতীয়ত এটা শুকোতে অনেক সময় নেয়, 5-7 দিন তো বটেই। ডিরেক্ট রোদে শুকানো যায় না কারণ ক্র্যাক চলে আসে। সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হলো ইঁদুর, আরশোলা এগুলোতে এটা খেয়ে ফেলে। কাঁচা অবস্থায় তো খাই, ক্রাফটের জিনিস বানানোর পরেও নিস্তার নেই, বাইরে রাখলেই খেয়ে নেয়। আমার তো কয়েকটা চান্স পাখিতেও নিয়ে গেছিল। তাছাড়া বানানোটাও একটা ঝামেলা, বেশ খানিকটা সময় ওখানে লেগে যায়। সব মিলিয়ে আমি এখনো কনফিউজড মল্ডিটের ক্লে ইউজ না করে এই ক্লেটা বানানোটা কতটা যুক্তি এটাই ভাবি, কারণ সব মিলিয়ে দেখতে গেলে দাম প্রায় কাছাকাছি পড়ে যায়। তবে জানি না কেন আপনাদের এই ক্লে বানানোতে কেন এত আগ্রহ। প্রথমবার ক্লেও আমি আপনাদের রিকোয়েস্টেই বানিয়েছিলাম এবং এরপরে অদ্ভুত সব রিকোয়েস্ট এসেছে, ময়দা দিয়ে, আটা দিয়ে, অন্য কোনো গ্লু ইউজ করে, তাপের ইউজ না করে। আপনারা যখন এতবার করে চাইছেন তো এর মধ্যে কিছু কিছু আবদার আপনাদের আমি মেটাবো। তার জন্য আমার এই ভিডিওটাকে ভরে ভরে আপনাদেরকে সাপোর্ট করতে হবে যাতে পরবর্তী ভিডিওটা তাড়াতাড়ি আসে। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ক্রাফটের সাথে।